এলাকা আমাদের, জেলা আমাদের, বাংলাদেশ আমাদের। অতএব সকলকে আপন ভাবতে হবে। দর্শক, ভিন্ন মতে সহমত, দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো প্রতিনিধিত্ব, আর সেই প্রতিনিধিত্বে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতীয় সংসদে রয়েছে সংরক্ষিত মহিলা আসন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংরক্ষিত মহিলা আসনের এমপিদের বাস্তব ভূমিকা কতটা কার্যকর? তাদের কি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হয়? নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এই ব্যবস্থা কতটা সফল? এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। আমাদের সাথে উপস্থিত আছেন সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলি। স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ। সম্প্রতি ঘটে যাওয়া এমন একটি বিষয় সম্পর্কে আপনি বলবেন যেটি আসলে বারবার আপনাকে ভাবাচ্ছে। কি সেই ঘটনাটা? ঘটনা তো সাম্প্রতিক অনেকই ঘটেছে। যেহেতু আমি সংরক্ষিত আসনের এমপি, আমার আসন ৩০৫। ভাবাচ্ছে ইদানিং। আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, তো একজন মহিলা এসে আমার কাছে এত কাকুতি করে বলছে যে তার সমস্যাটা কী। তার মেয়ের ডিভোর্স হয়েছে, কিন্তু কোর্টে কোনো পাচ্ছে না, ভরণ-পোষণের সুযোগ সুবিধা নাই। হ্যাঁ, এই জিনিসগুলা ভীষণ নাড়া দিচ্ছে যে সমাজের অবহেলিত নারী, যাদের কথা কেউ বলে না, যারা ধ্বংসের পথে চলছে, ছোট বাচ্চারা যে অ্যাবিউজ হচ্ছে, আপনি জানেন রামেসার ব্যাপার। এরকম এই জিনিসগুলো আমাকে সম্প্রতি খুবই নাড়া দিচ্ছে। আমরা মাত্র ২ মাসের সরকার, কি জবাবদিহিতা আছে? এটা একটা বড় চ্যালেঞ্জ আমার জন্য। খুব সুন্দর জায়গা নিয়ে কথা বলছেন। আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই, সংরক্ষিত মহিলা আসনের এমপি আসলে আপনার এই দায়িত্বটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? আসলে সংরক্ষিত মহিলা আসন এটা একটা সাংবিধানিক পদ বলে আমি মনে করি না। আমি মনে করি এটা একটা দায়িত্ব, একটা আস্থার জায়গা তৈরি করা। যেই জনপদ তার কথা, যেই অবহেলিত জনগোষ্ঠী তার কথাকে মূল জায়গায় পৌঁছাতে পারে না, আমি প্রতিনিধি হিসেবে সেই জায়গাটা টাচ করা, ওদের কাছাকাছি চলে যাওয়া, ওদের কণ্ঠস্বরকে সংসদে ব্যক্ত করা। তো সংরক্ষিত মহিলা আসনের পদটা শুধু সংরক্ষিত মহিলা আসন এরকম নয়, একটা অবহেলিত, বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, ভোটারও তাই। তো এই জনপদের কথা বলতে পারবো, প্রতিনিধিত্ব করব, এটা তো আমার কাছে নিঃসন্দেহে অনেক বড় দায়িত্ব, এবং এটাকে আমি ওইভাবেই দায়িত্বশীলতার সঙ্গে গ্রহণ করতে চাই আর কি। কিন্তু বিভিন্ন মাধ্যমে বা অনেকেই মনে করেন যে সংরক্ষিত মহিলা আসনের আসলে এমপিদের দৃশ্যমান কোনো কাজ নেই। এই বিষয়টার সাথে আসলে আপনি কিভাবে এই হ্যাঁ, প্রশ্নের অ্যান্সারটাই বা আপনি কিভাবে দিবেন? আপনি যথার্থই বলেছেন যে এটা ওরকম ট্র্যাডিশনাল পলিটিশিয়ানদের মতো, ভোটে পাশ করে আসা এমপিদের মতো না। কিন্তু এটার আপনি যদি প্র্যাগমেটিক ইয়েটা দেখেন যে কত রুটে পৌঁছানো যায়, কত রুটে কথা বলা যায়। আমি হয়তো ধরেন বড় কোনো ব্যানার উন্মোচনে দাঁড়াইলাম না, বা আমি কোনো বড় অবকাঠামোর সঙ্গে সরাসরি যুক্ত হইলাম না, বা এরকম না। আমি এমন একটি জায়গায় কাজ করছি যেটা বেগম খালেদা জিয়ার দেখানো পথ, যে নারী কিভাবে সমাজকে গঠন করে, কিভাবে একটা সমাজের সমস্ত বাধা বিপত্তি করে নারী এগিয়ে যাবে, কিভাবে আপোষহীন থাকতে হয় মাকে, পরিবারকে সামলিয়ে। এই জায়গাগুলোতে সংরক্ষিত আর সরাসরি পাশের এমপিদের অল্প কিছু পার্থক্য আছে, যেমন বরাদ্দের ব্যাপারে, তারপরে ধরেন তাদের এলাকার যে অবকাঠামোর উন্নয়নের দৃশ্যমান যে উন্নয়ন, এইগুলাতে একটুখানি পার্থক্য থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে মায়েরা হচ্ছে কি বলে, মানুষ গড়ার কারিগর। সেই কারিগররা এই জায়গাটা টাচ করে যে একটি সমাজকে কিভাবে বিশ্বের দরবারে কলুষমুক্ত একটি সমাজ, একটি পৃথিবী, একটি দেশ উপহার দিতে পারে। এই এত টাচি জায়গাটাতে আমি আছি। আমি মনে করি যে এই জায়গা থেকে অনেক কিছু করা যাবে। কিন্তু কখনো কি মনে হয় যে যেহেতু আপনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না, সেই জায়গা থেকে জনগণ কি আপনার কাছে একেবারে সমানভাবে প্রত্যাশা করে, যেভাবে বিজয়ী এমপিদের কাছ থেকে যেভাবে আমার থেকে প্রত্যাশা একটু করে? বেশি প্রত্যাশা করে। আমি এটা দেখেছি। যেমন ইয়াং পিপল যারা আছে, ইয়াং জেনারেশন, আমরা ওদেরকে একদম খুব ইয়েতে নিয়ে আসি, যে ডেমোগ্রাফিক্যাল যে ইয়েটা আছে। এইখানে আমি দেখি যে একটা পুরুষ এমপির চেয়ে নারীর কাছে ওদের আসাটা খুব ইজি হয়। একটা মহিলা ইজিলি এসে আমাকে তার, এই যে আমি বললাম যে কয়েকদিন আগে আমি বাড়িতে গেলাম, কি সমস্যাগুলি নিয়ে আসে। তারপর ধরেন
এই ধরনের জিনিসগুলোতে বরঞ্চ আমি দেখি যে ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি মানে ওদের টাচি যে জিনিসগুলা এগুলো দেখতে পারে, যার কারণে একেবারে সার্বিক দিক থেকে নারীর স্থান মানুষের হৃদয়ে একেবারে প্রত্যেকটা মানে ভোট না দিলেও ওরা ফিল করে যে উনি আমাদেরই, এরকম একটা ফিলিংস। কিন্তু এই ফিলিংসটা যে দিবে, আপনার তো সরাসরি কোনো আসন নেই যে আসনের দায়িত্ব আপনি পালন করবেন, তারপর আপনি জনগণের সঙ্গে এই কানেক্টিং যোগাযোগ এটা কিভাবে আপনি রক্ষা আচ্ছা, করছিলেন? এটাতে একটু পিছন থেকে আসি। সেটা হলো যে এবারে সংরক্ষিত আসনের জন্য শুধু নয়, বরাবরই যে ফাইটটা হয় সংরক্ষিত এই কয়টা আসনের জন্য, যে ফাইটটা হয় মানে আনবিলিভেবল। আপনি দেখেছেন কত ফর্ম জমা পড়েছে আমাদের পার্টি অফিসে, সেখান থেকে বেছে কয়জনকে, এবং এরা প্রত্যেকেই প্রায় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল। অর্থাৎ মানুষ ছাড়া, এলাকা ছাড়া আমরা কেউই বড় হইনি। আমাদের একটা নির্দিষ্ট এলাকা আছে, এবং আমার দর্শক, আপনাদের চ্যানেলের প্রচুর দর্শক জানে যে আমরা প্রত্যেকটা নারী আমরা কিন্তু ফাইট করেছিলাম জেনারেল আসনের জন্য। তো এই 1000 বছরের পশ্চাৎ নারীকে একটু বিশেষ সুযোগ দেওয়ার জন্য এই সংরক্ষিত আসন। তো এটা আমি ফিল করেছি যে এখানে থাকলে যে কাজের সুবিধা অনেক সময় ওদের চেয়ে মানে যারা জেনারেল সিটে এসেছে, আগেও বলেছি, এরকম একই। আর পার্থক্যটা ফিল করাটা কি পার্থক্য? জনগণ আমাকে কোন জায়গায় রাখছে? জনগণ তো তার আস্থার জায়গায় আমাকে বসিয়েছে, কারণ তার আগে থেকেই আমাকে চেনে জানে। ছাত্র রাজনীতি থেকেই আমরা মাঠের কর্মী। আমার একটা এলাকা থাকে, আমার একটা মানে জনগণ থাকে। এই এলাকাকেই আমরা এলাকা মনে করি, ওরাও তাই মনে করে। কেউ দিল এলাকা না দিল এটা মানে না। আপনি রাজনৈতিক পরিচয় দিতে চাচ্ছিলেন, আপনি বলেন তো রাজনৈতিক পরিচয়টা কি আসলে? রাজনীতি পরিচয় আমি একেবারে ছোটবেলা, আমার পরিবারটা রাজনৈতিক পরিবার। একদম ছোটবেলা থেকে আমি একদম অনুপ্রাণিত ছিলাম ম্যাডামকে দেখে। ম্যাডামের কথাবার্তা এগুলো খুব ভালো লাগতো। তো আমি যখন কলেজে পড়ি তখন একটা আমার সুযোগ এসেছিল মেয়েদেরকে মানে প্রবলেমগুলো সলভ করার। আর ন্যায় আর অন্যায়ের ফারাকটা আমি পরিবার থেকে শিখেছি। আমি একটা হোস্টেলে থাকতাম, ওই হোস্টেলে মেয়েদের সঙ্গে যে ডাইনিংয়ের খাবারের ব্যাপারে যে অন্যায় করা হচ্ছে বা এইগুলো আমার খুব চোখে লাগতো। তা মেয়েগুলোর সঙ্গে দিনরাত কথাবার্তা বলতে বলতে এমন একটা সম্পর্ক দাঁড়ালো যে ওরাও আমাকে খুব আস্থায় নিল, যার জন্য ছাত্র রাজনীতিটা একদম ম্যাডামের হাত ধরে করা। সেই থেকে শুরু, সেই আজকের কথা না, কিন্তু এটা 90-এর আন্দোলনের আগের থেকে শুরু। 90-এর আন্দোলনে মাঠে ছিলাম, সক্রিয় ভূমিকা পালন করেছি। তারপরে দীর্ঘদিন ধরে আমি মহিলা দল করেছি, এখনও আছি পোস্টে। তারপরে মূল দলের আমি সহত্রাণ বিষয়ক সম্পাদক, আপনি জানেন। এই জায়গা থেকে আমাকে মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও ভালো করে চিনতেন বলেই আমার থেকে বয়োজ্যেষ্ঠ অনেকেই ছিলেন, অনেকেই তার কাজের প্রতি অন্যদিকে হয়তো ছিল, বাট আমাকে আপনি দেখেছেন যে লিস্ট হয়েছে, আমি মানে 5 নাম্বারে আমার নামটা এসেছে। কারণ হলো 31 দফা নিয়ে যে প্রাইম মিনিস্টারের যে 31 দফা ছিল, এটা নিয়ে আমরা আরও অনেক দিন থেকে কাজ করে আসছি। 23 সাল থেকে এটার পেছনে আমরা মানে লেগেই ছিলাম। বিভাগীয় পর্যায়ে সকল জেলাগুলোতে আমরা অনুষ্ঠান করেছি 31 দফার। রাজনৈতিক জায়গা থেকে কি নারীদের আসলে আসনের কোনো সীমাবদ্ধতা রয়েছে হ্যাঁ, কিনা? আসনের সীমাবদ্ধতা রয়েছে। যেমন আমাদেরকে আগে আপনি জানেন যে উইনার্স টেক অল, মানে একদম উইনার্স যারা থাকে তারা উইনাররা টেকস অল, সব নিয়ে যায়। সবগুলো নারী আসন তাদের, নারী সংরক্ষিত এমপি তাদের ছিল। আমাদের সময়ে, আমাদের ওই 2001-এর থেকে ওই সময়টাতে 5 বছরে রুল হলো যে না, প্রতিনিধিত্বমূলক ভাবে তাদেরকে এইটা ডিস্ট্রিবিউট করা হবে। যে কারণে বিরোধী দলের এই যে এতগুলা সাংসদ এসেছে নারী, সব এসেছে এইভাবে। তো এখন হলো নারীদের যদি এলাকা দিতে হয় তখন তো অনেক সমস্যা আরও বাড়ে। এই আমাদের যেমন বলে দেওয়া আছে যে আমি আমার এলাকা তো আমার রইলই, এর বাইরেও আমি কাজ করতে পারবো। এই ক্ষেত্রে আমি অর্থনৈতিক দুর্বলতা বলি, যেটাই বলি, আমার কিন্তু পাওয়ার ছেলেদের চেয়ে বেশি, নারীদের পর ছেলেদের চেয়ে বেশি। তার তো নিজের এলাকায় সে কাজ করবে ইচ্ছা মতো, যে বরাদ্দ যেটা আসে সে সেটা অ্যাবিল করবে, ওখানে সবাইকে দিয়ে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। বাট তার আরও ইচ্ছা করলে সে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে যেতে পারে। এবার অবশ্য আমাদেরকে 2টো করে আসন ভাগ করে দেওয়ার কথা চলছে, নিজের কথা আসন চলছে। সহ, মানে 3টা আসন, টোটাল 3টা আসন। সেখানে নিজের জেলাতে যে কয়টা আসনই থাক, নিজের জেলা নিজের, এখানে আরও বেশি। মানে আপনি ধরেন আমার জেলাতে 2টো আসন আছে, মাগুরা 1,
আর মাগুরার 2। আর আমাকে সাপোজ যদি দিয়ে দিল অন্য কোনো ডিস্ট্রিক্টে, তখন ওখানে যদি 2টা আসন থাকে তাহলে ওই 2টা আসন 2টা আসন দিবে, এরকম কথা হচ্ছে। ওখানকার দায়িত্ব, ওখানকার সবকিছু যেই এলাকাগুলোতে আমাদের প্রতিনিধি পাস করেনি এরকম হয় যেন। তখন আমার কতগুলো হলো আপনি দেখেন, 4টা হয়ে গেল আসন। তো এটা আমার জন্য অনেক ভালো না? কিন্তু আপনারা যখন সংসদে যখন আপনি বলবেন কোনো একটা জিনিস চাইতে যাবেন, সেক্ষেত্রে কি একজন সংরক্ষিত আসনের এমপি হিসাবে আপনার এই মতামতটাকে কি সবাই গ্রহণ করে? অবশ্যই গ্রহণ করে। আমি যখন 2005 এ ছিলাম, তখন আমি মাগুরা 1 এর জন্য যা, যা চেয়েছিলাম, তখনই অল্প টাইমের জন্য ছিলাম আমরা। আমি সেগুলো নিতে পেরেছিলাম। এবং ভয়েস রেজ করলে, যৌক্তিক কথা বলে, জনসম্পৃক্ততামূলক যে কাজগুলি আছে, যে প্রশ্নগুলি আছে, 24 ধারার যে প্রশ্নগুলি আছে, এই যে 42 এর ইয়েতে যে প্রশ্নগুলি আছে, এগুলো যদি আমি সংসদে প্লেস করতে পারি, তো অফকোর্স আর অবকাঠামোগত উন্নয়নের জন্যও আমরা কাজ করতে পারি ইচ্ছা করলে। এটা হলো ইচ্ছাশক্তি। আপনি কেমন করে কাজ করবেন, আপনি কতটা, বললাম না যে খালি উপকারভোগী কেন? আমরা তো স্টুডেন্ট পলিটিক্স থেকে চলে আসছি, আমাদের ভাইরাই এখন মন্ত্রী, আমাদের সময়ে জুনিয়ররাও এখন মন্ত্রী। তো আমাদের তো অনেক আপনার অতীতের যেকোনো একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করবেন যখন অতীতে আপনি যখন আমি এমপি ছিলাম, তখন আমি একেবারেই নতুন বয়সী, একেবারে সবচেয়ে ছোট মানুষটা ছিলাম। তো আমার মনে আছে যে আমি সংসদ সদস্য হিসেবে তখনই ফিল করেছিলাম যে আমার ঘাড়ে অনেক দায়িত্ব। আমার আমার ভালো লাগা ছিল যে আমি এমপি হয়েছি। তা ওই সময়ের অভিজ্ঞতা হলো যে বুঝতে, বুঝতে সময় চলে যাওয়া আর অনেক কিছু করার আকাঙ্ক্ষা কিন্তু না করতে পারার ব্যর্থতা, ওইটা আমার মাথায় মানে মাইন্ডসেট আছে যে এইবার অন্তত মূল জায়গায় যেমন নারী অ্যাবিউজের জায়গাগুলিতে আইন, আমি যদিও আমি নিজেও তো অ্যাডভোকেট। তো আমি অনেক বিচারিক কার্যক্রম দেখেছি নারীর জন্য। ভীষণ টাফ। নারী একবার ধর্ষিত হলে মানে আদালতে বারবার হয়, কোশ্চেনের মধ্যে হয়, অনেক রকম কষ্ট থাকে। এই জায়গাগুলোকে আমার অভিজ্ঞতা থেকে এই জায়গাগুলোকে আমি হাত দিব। শপথ নিলেন মাত্র কয়েকদিন হয়েছে। আপনার এখন পর্যন্ত কোনো সংসদ শুরু হয়েছে না, আপনার জন্য? সংসদ শুরু 7 তারিখ থেকে। আপনি 7 তারিখে আপনার কি চাওয়া চাইতে পারেন এরকম 7 কোনো তারিখে প্রথমেই আমাদেরকে নতুনদেরকে তো অভ্যর্থনা জানানো হবে। তারপর আমরা ফ্লোর চাইবো। ফ্লোর চাইলে যদি দেয় তখন 1 মিনিট এলাকার উদ্দেশ্যে কথা বলবো। কোনো একটা জরুরি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এবং সেটা আমাদের সেটে বলার মতো। না, এখন বলতে চাইছি না। এই চমকটা ধন্যবাদ। থেকে যায়। তরুণ প্রজন্মের নারীরা আসলে রাজনীতিতে আসতে কি ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করবে বা আপনার পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আমি আছে কিনা? তরুণ প্রজন্মের নারীদেরকে বলবো যে তোমরা মাঠে নামো, তোমরা রাস্তায় নামো, তোমরা রাজনীতিতে সক্রিয় হও, তোমরা নিজেকে তৈরি করো, না হলে এই সমাজ তোমারই সমাজ, তোমার পরিবার, তোমার দেশ, তোমাদের অনেক দায়িত্ব আছে। রাজনীতিকে ঘৃণা করা যাবে না, তার ভেতর থেকে পরিবর্তন আনতে হবে। পরিবর্তনশীল সমাজ যদি তোমার হাতে গড়তে পারে, এর চেয়ে বড় পাওয়া কিছু হতে পারে। আপনি যখন আপনার অঞ্চলে যাচ্ছেন, আপনার এলাকায় যাচ্ছেন, তখন নারীরা আসলে কি ধরনের সমস্যার কথা আপনাকে বলে বা আপনার চোখে আসলে তাদের কি ধরনের সমস্যা? নারীরা অলওয়েজ অর্থনৈতিক ব্যাপারে দুর্বল থাকে, সাহায্যের জন্য আসে, প্রান্তিক নারীর কথা বলছি। তারপরে তার নিজের জন্য কিছু চাইতে আসে না, অদ্ভুত ব্যাপার। নারী কখনোই তার নিজের জন্য কিছু চাইতে আসে না। তার ছেলের চাকরি হচ্ছে না, দীর্ঘদিন তাদের পরিবার বিএনপি করতো বা অন্য দল করতো, ওই জন্য চাকরি হয়নি। তার ছেলেটা, যোগ্য ছেলে তার একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এত মানে এই নিড বেস যে আমার চিন্তাভাবনা যে ওরা কি চাচ্ছে, ওরা একদমই যা চাওয়া উচিত তাই চায়। উচিতের বাইরে কিছু চায় না। ওরা কখনোই চায় না যে আমাকে টাকা দেন, আমি ভোগবিলাসে বের হই বা এরকম কিছু না। আমার মেয়েকে বিয়ে দিতে পারতেছি না, একটা ব্যবস্থা, কিংবা এরকম সরাসরি কখনোই কোনো নারী যে আমাকে টাকা দেন, আমি এটা দিয়ে এটা করি, এরকম বলে না। যা চাওয়া সব তার সমাজের, সব তার পরিবারের, সব তার সন্তানের, সমস্ত কিছু একটা ভালো উদ্দেশ্যে। এটা ভালো লাগে। এটা খুবই ভালো লাগে। মানে তারা নিজের জন্য আসলে কিছুই চাচ্ছে একদমই না, নিজের আপনি জন্যে বলতে না, চাচ্ছেন। তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য, তার আশেপাশের পরিবেশের কথা বলতে আসে যে স্কুলে ঠিক করে যেতে পারে না, এই টাইপের কথা, বা আমাকে এটা দেন, আমার নিজের এটা প্রয়োজন, এরকম বলে না। যেটা কি আপনার আসনের কথাগুলো বলছেন? আমার আসনের কি, আমি সারা বাংলাদেশ নারী নিয়ে কাজ করি। আমি যখন একটা নারী এসে, আমার খুব অবাক লাগে, ও ভীষণ অসুস্থ, তাও বলে না যে আমার ওষুধের টাকা দেন, আমাকে দেন। সে তার সন্তানের কথা আগে বলে, বাচ্চাদের কথা আগে বলে। এটা খুব ভালো লাগার। আপনি শপথ নেয়ার এই কয়েকদিনের মধ্যে আপনি যখন আপনার এলাকায় গিয়েছেন, এর মধ্যে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনার চোখে ধরা পড়েছে যেটি নিয়ে আপনার কাজ করা উচিত?
আমি তো বললাম যে দীর্ঘদিনের অবহেলিত জনপদ ছিল। যেই অঞ্চলগুলোতে আগে ধানের শীষের ভোট বেশি ছিল ওইসব অঞ্চলে তেমন উন্নয়নমূলক অবকাঠামো দেখাই যায় না, দৃশ্য তো দেখা যায় না। তো আমি চেষ্টা করব এবার যত জায়গায় যত মানে দুর্বলতা ছিল বা যা প্রয়োজন মানুষের কল্যাণে যা প্রয়োজন সেটা। আর আপনি জানেন আমার এলাকায় জিকে প্রজেক্ট আপনার নলেজ আছে কিনা আমি জানি না। জিকে প্রজেক্ট সেই কুষ্টিয়া আরো দূর থেকে মানে মাগুরা সদর টাচ করে গেছে। এই খালটা যখন আমি দেখছি যে একদম পানি শূন্য, স্লুইস গেট দেওয়া আছে, তখন আমার মনে হয়েছে এত বড় প্রজেক্ট সারা বিশ্বে এই প্রজেক্টের চেনে না মানে পরিবেশবাদীরা, এটা বলাই যায় না যে চিনবে না, সবাই চিনে। তো আমার এই জিনিসটা আমার চোখে পড়েছে যে এটা করা উচিত। আর অল্প দিনের তো আমি এখনো তো ওইভাবে ইয়ে করি নাই। তো এগুলাই আরকি, এক কথায় এগুলাই। যেহেতু সরাসরি জনগণের ভোটে আপনি নির্বাচিত না, সেই জায়গা থেকে জনগণের আস্থা অর্জনটা আসলে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? বা সরাসরি পাস করি নাই এটা সত্য। তবে আমাকে যারা সরাসরি পাস করেছে তাদেরকেও যারা মনোনয়ন দিয়েছে আমাদেরকেই ওই জায়গা থেকে এমপি করেছে। এমপি আবার আমাকে ইচ্ছা স্বাধীন করেননি। করেছেন আমার এলাকার সঙ্গে সম্পৃক্ততা দেখে, আমার কাজের পরিধি দেখে, আমি কতটা মানুষের কাছাকাছি ছিলাম, আমি কতটা রাজনৈতিকভাবে সফল ছিলাম। এইগুলো বিবেচনায় যখন করেছে তখন পার্থক্যটা আসলে ওইভাবে হয় না। আমরা অনেক দেখেছি, অনেক মানে ভোট নিয়ে সাধারণ আসনে পাস করাও, আমাদের মতন করে কথা বলা বা আমাদের মতন করে মানুষের জন্য ভাবা, কাজ করা, এগুলো আমাদের থেকে অনেক পিছায় থাকে। এবং সংসদের যে আসনের যে এমপিগুলা রয়েছেন, যারা রয়েছেন তাদের সঙ্গে আপনার সমন্বয়টা আসলে কিভাবে হয়? বা সমন্বয় সমন্বয়টা জরুরি কিনা? সব মিলিয়ে তো আমি আমার রাজনীতিবিদের ব্রতই তো দেশ সেবা। তো ওনার উদ্দেশ্যে দেশ সেবা থাকলে আরেকজনের উদ্দেশ্য দেশ সেবা থাকে। আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য কি? দেশ সেবা। সেটাকেই তো আমাদের সাপোর্ট করার জন্য ওই জায়গাটা যাওয়া। তো ওনার যে ভালো, ভালো ইচ্ছাগুলি আছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে ভালো, ভালো ইচ্ছাগুলি আছে, এটাকে সাপোর্ট করে যাওয়া। এক কথায়। ঠিক। আপনি কি মনে করেন যে ভবিষ্যতে আসলে এই সংরক্ষিত মহিলা আসনের এমপিদের ভোটের মাধ্যমে নির্বাচিত করা প্রয়োজন? খুব সুন্দর ইতিবাচক প্রশ্ন। অবশ্যই যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, একটা সময় কোটা ভিত্তিক যে এটাও থাকলো। আবার আপনি জানেন যে নারীদেরকে সকল দলের আরপিও অনুসারে সকল দলের নারীদেরকে অধিক পরিমাণ অন্তর্ভুক্তিমূলক কাজ করার উদ্দেশ্যেই এই যে নমিনেশনের একটা ফর্ম করা হয়েছিল যে এত % নারীকে নমিনেশন দেওয়া হোক। বর্তমান যে কাঠামোটা চলছে এটাতে কোনো সংস্কার দেখতে পাচ্ছেন আপনি, বা কোনো সংস্কার প্রয়োজন রয়েছে? বর্তমান কাঠামোকে ঢেলে সাজানোর জন্যই আমরা বদ্ধপরিকর। যেগুলো ভালো সেগুলোর সাথে মানে আমাদের আরো ভালো করা যায় কিভাবে? আপনার প্রতিনিধিত্বের কথার জায়গা থেকে যদি আমরা জানতে চাই যে সংসদে যে কোনো ধরনের ভিন্নমত পোষণ করায় আপনাদের কোনো স্বাধীনতা থাকে কিনা, বা বিশেষ করে আপনার কোনো স্বাধীনতা থাকে কিনা? আমাদের আগে ছিল যেটা যে আমাদের অনেকেই ছিল যে আলংকারিক পোস্ট এটা যে হ্যাঁ বলুন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কোরাম পূরণের ব্যাপার। এখন আর সেটা নেই। এখন শুধু রাষ্ট্রের বিরুদ্ধে যে না যাওয়া ব্যাপারগুলি, আইনগুলি রাষ্ট্রের এগেইনস্টে ছাড়া আমরা প্রায় সবাই কথা বলতে পারবো ইনশাআল্লাহ। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের সবচেয়ে বড় বাধা কোথায়? নারীর বাধা হচ্ছে তার অর্থনৈতিক অবস্থান, তার সামাজিক যে অবস্থান, দীর্ঘদিনের যে কালচার এইটা, ইদানিং সাইবার বুলিং, তার নিরাপত্তার প্রশ্ন, সবই নারীর জন্য চ্যালেঞ্জ। একদম কবর পর্যন্তই নারীর জন্য চ্যালেঞ্জ, একটা নারীর জন্য। যেটা প্রমাণ করতে হয় যে সে যোগ্য। ছেলেদেরকে শুধু একটা ফাইট করতে হয়, নারীকে বারবার প্রমাণ করতে হয়, যোগ্যতার প্রমাণ দিতে তাকে বারবার। একবার ঘরের ফাইট, তাকে ঘর সামলে, বাচ্চা সামলে, পরিপূর্ণ করে তারপরে রাজনৈতিক দিকটা দেখতে হয়। তারপরে তার এরকম আরকি। নারীর জন্য এই চ্যালেঞ্জটা একটা পুরুষের তুলনায় অনেক, অনেক বেশি। সেখানে যদি ব্যক্তিগত জায়গা থেকে প্রশ্ন করি যে আপনি যখন এই রাজনৈতিক জীবনে পা দিলেন, আপনার আসলে অনুসরণ করার মতো কেউ ছিল কিনা? কাকে দেখে আপনি আমার আসলে এখানে পরিবার এসেছেন? পলিটিক্যাল মানে পরিবার, প্রচণ্ড সচেতন পরিবার। আমার মা নিজেই বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিল রাজবাড়িতে যখন মা কলেজে উঠেছিলেন। তখন থেকেই গল্প শুনেছি। আমার নানা বাড়ি বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। এই সরকারেও আমার আত্মীয় আছেন, খুব ক্লোজ লোক আছেন। তো
তো আমার বাবাও প্রচণ্ড সচেতন, রাজনৈতিক সচেতন, মানে এতটা রাজনৈতিক সচেতন ছিলেন যে মনে আছে ছোটবেলায় আমরা অনেকগুলো ভাই বোন, বাবা ডিবেট ক্লাব করেছিলেন স্কুলে। বাবা আমাদেরকে একটু টুলের উপরে দাঁড় করায়, একটু বলো তো, মানে এই যে যে প্রাতিষ্ঠানিক যে ছোটবেলার থেকে লিডিং যে ব্যাপারটা, এটা আসলে মানে অনেকটাই জন্ম থেকে আসে আমি ফিল করি। ওইখানে আমি আমার পরিবারকে মানে অবশ্যই ভালো বলি এবং এই ক্ষেত্রে আপনি এগিয়ে যখন নিয়ে। এবং আমার বিয়ের পরেও আমার হাজবেন্ড নিজেই পলিটিক্স করতেন, ছাত্রদল করতেন, ভালো পোস্টে ছিলেন। সে কালচারাল সেক্রেটারি ছিল জসীমউদ্দিন হলের, সে সহসভাপতি ছিল জসীমউদ্দিন হলের। তার সময় তো এই ছাত্রদলের যে উজ্জ্বল নক্ষত্র এখন দেখতে পান ওদের সময়ে। তো আমার একটুখানি সিনিয়র, তো আমিও ওই সময়ের কাছাকাছি সময়ে আমিও ৯০-এর আন্দোলনে ছিলাম। তারা আরও আগে থেকে বলছি, এরশাদ বিরোধী আন্দোলন থেকে তারা আরও বেশি সোচ্চার ছিল। ওই পরিবারও রাজনৈতিক পরিবার। যেহেতু ব্যক্তিগত প্রশ্ন করলেন, আমার আসলে মানে ২ দিক থেকে আমি অনেক লাকি ফিল করছি আরকি। যদিও আপনি রাজনৈতিক পরিবারের, কিন্তু জি। আপনি যখন নিজে সংসদ সদস্য হলেন, আপনার আগের জীবন এবং সংসদ সদস্য হওয়ার পরের অনুভূতিটা আসলে কিভাবে প্রকাশ করবেন? অনুভূতি এইটাই যে আগে আমি সিম্পলি কাজ করতাম, চলতাম, কিন্তু এখন আমার কাঁধে মানুষের কষ্ট। এটা আমার নিজের ফিল করতে হয়। মানুষের দায়িত্ব, মানুষের বোঝা আমার কাঁধে। এইটুকুই পার্থক্য, যে আগে এমনি নরমালি কাজ করতাম। এই কেমন আছো? কি এইটা লাগবে, ওইটা লাগবে, এগুলো আমি অলওয়েজ হেল্প করতাম মানুষকে, সব দিক থেকে হেল্প করতাম। আ আর এখন হলো যে একদম প্রাতিষ্ঠানিকভাবে হেল্প করো। এটাই আরকি। এই আপনার ঈদের রাজ দুস্থদের জন্য হেল্প করো, এটা একদম চাক্ষুষ হেল্প করো, এরকম আরকি। ওটা ইনডিরেক্টলি ছিল, এটা ডাইরেক্টলি। এটা তখন অল্প মানুষের দুঃখটাকে নিজের দুঃখ মনে হতো, এখন অনেক মানুষের দুঃখকে নিজের দুঃখ মনে হয়। সেখান থেকে দায়িত্ববোধ বেশি, পার্থক্য আছে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। এই অনুষ্ঠানের নাম হলো ভিন্ন মতে সহমত। আচ্ছা। আমরা সেই অনুষ্ঠানের স্বার্থে যদি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার রাজনৈতিক জীবনে প্রতিদ্বন্দ্বী আছে কিনা? এবং যদি থেকে থাকে তাদের ২ থেকে ৩ টি ইতিবাচক গুণ বলবেন। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী থাকবে না, এটা হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি স্কুলে বাচ্চা পাঠান, সেখানেও তারা লেখাপড়া বাংলাদেশের প্রেক্ষাপটে তারা প্রতিদ্বন্দ্বিতা করে টিকতে হয়। প্রত্যেকটা মুহূর্তে সে যে যোগ্য এটাকে তাকে প্রতিযোগিতায় যেয়ে প্রমাণ করতে হয়। এরকম তো থাকবেই। সেই প্রতিদ্বন্দ্বীর আপনি কয়েকটি ইতিবাচক গুণ বলবেন, একটাই যেটি আপনি স্বীকার করেন। এইটাই বলব যে তারাও রাজনীতি করে, আমিও রাজনীতি করি। এটা ভালো। তারাও মানুষের দুঃখ বেদনা নিয়ে কাজ করে, আমিও কাজ করি। এই কাজ করার জায়গা থেকে মানে তার লোক আর আমার লোক, এই পার্থক্যটা আমি কখনো যেন না হয়, এটা ফিল করি। আমরা সকলের এই ফিলিংসটা। আর তাদের জন্য আমার এই পরামর্শ হলো যে এলাকা আমাদের, জেলা আমাদের, বাংলাদেশ আমাদের। অতএব সকলকে আপন ভাবতে হবে। আপনি আপনার সংরক্ষিত মহিলা আসনের সংজ্ঞায়িতটা আরেকবার দর্শকদের উদ্দেশ্য করবেন ১ মিনিটে। একদমই সহজ। প্রান্তিক কাল থেকেই বাংলাদেশে ১৫ থেকে ৩০, ৪৫, এখন ৫০ টা। এটা কেন রাখা হয়েছিল? এটা রাখা হয়েছিল সেই জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে, যাদের কণ্ঠস্বর কখনোই পৌঁছায় না, যারা নীতি নির্ধারণীতে আছে, যারা দেশের কাজে আছে, তাদের কাছে তারা পৌঁছাইতে পারে না। আমাদের মাধ্যমে তারা তাদের কথা পৌঁছানোর জন্য এই আকুল হয়ে থাকে। আমাদেরকেও নিয়োগও দেওয়া হয়েছে এই জনপদকে ভাবার জন্য, এই অবহেলিত সমাজের কণ্ঠস্বরকে নিজের কণ্ঠস্বর ভাবার জন্য। তাদের ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে জড়িত। তাদের সন্তানেরা বাংলাদেশী সন্তান। সুতরাং আমাদের সন্তানদের কথা বলার জন্য যেই সংরক্ষিত আসন যেভাবেই হোক না কেন, আমি তো এমপি, আমি তো ভাতা পাবো, আমি তো সবই পাবো। তাহলে আমারও দায়িত্ব তাদের কণ্ঠস্বরকে নিজের কণ্ঠস্বর পরিণত করা।